সত্যি বলছেন আপনি ভাইয়া? মানে আমি ঠিক শুনছি তো? নিহাল হাসলো। হাসিটা কি আনন্দের নাকি তাচ্ছিলে তা বোঝা বড় দায়। নিহাল ভাইয়া, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা সত্যিই চমৎকার। নিহাল নূপুরের পান পাতার মতো স্নিগ্ধ মুখশ্রীতে এক পলক দৃষ্টি বুলিয়ে পিছন ফিরল। সবকিছু এত ভারাক্লান্ত লাগছে কেন? শরীরটা আচানক ভারী হয়ে আসছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ যেন হঠাৎ করে তার মেজাজ বদলে ফেলেছে। সকালের উজ্জ্বল রোদটা তখন জানালার কাছে গা বেয়ে নেমে আসছিল, অথচ এখন সব যেন অন্যরকম। আকাশে রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে। এক প্রান্তে গোধূলির হালকা কমলা, আর অন্য প্রান্তে গভীর ধূসর মেঘের ছায়া। বাতাসে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন প্রকৃতি আপন মনে গান গাইছে। টিনের ছাদে বৃষ্টির মতো শব্দ এক ঘরোয়া সঙ্গীত হয়ে বেজে চলেছে, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যেন হারিয়ে যাচ্ছে সময়ের ভেতর, কিছু না বলা কথার মতো। বেলকুনি দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো ফারা। শীতলতাকে আজ আঁকড়ে ধরতে চাই সে। দুহাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করে নেয় আলগোছে। আজকের দিনটা এত মধুর কেন? ভালোবাসাগুলো এত সুন্দর কেন? সবকিছু সবকিছুকে আজকে ভালোবাসতে ইচ্ছে করে। দ্রুত ছুটে এসেছে তাসফিন। বৃষ্টি বিলাসী ফারাকে দেখে হৃদস্পন্দন প্রবল বেগে ধুকপুক করছে। ফাঁকা ঢোক গিলল তাসফিন। বাঁকা কোমর, দুহাতে মিলে শীর্ণ বদনখানিতে লেপ্টে রয়েছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। তাসফিনের বড্ড হিংসে হচ্ছে। কোমরে বলিষ্ঠ হাতের স্পর্শে হকচকিয়ে গেল ফারা। চোখ নামিয়ে তাকালো পুরুষটির দিকে। চোখের কানে লাল হয়ে আছে তার ব্যক্তিগত পুরুষের। ভয়ে হাত দুটো কাঁপছে ফারার। কি হবে এখন? সে যে আজকে বড্ড জ্বালিয়েছে লোকটাকে। লেফটেন্যান্ট সাহেব শুনুন। শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে নিল তাসফিন। আটকে উঠল ফারা। ছটফট করছে সে। দেখুন লেফটেন্যান্ট সাহেব, সরি তো আর হবে না। নো মোর ওয়ার্ডস। কোমরে তীব্র চাপে বেঁকে যাচ্ছে ফারা। বুকের ভেতর থুকথুক থুকথুক শব্দটি বেড়েই চলেছে। অন্তরাত্মা কেঁপে উঠল। অস্থির হলো সে। কান্নার লজ্জার মিশেলে কণ্ঠটা কেঁপে উঠল ফারার। অনুরোধই জানালো। ছেড়ে দিন না প্লিজ, আপনার এই রূপ সহ্য করতে পারবো না। তাসফিনের ঠোঁট হালকা হাসিতে বেঁকে উঠল। মুখ নামিয়ে আলতোভাবে গালে নাক ঘষে। ইটস মাই টার্ন বে। শাড়ি ভেদ করে মসৃণ মেদিন উদরে স্পর্শ করল তাসফিন। শিউরে ওঠে ফারা, লজ্জায় কুকড়ে যায়। ভেতরে এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। অবদ্ধ পুরুষ তার খুব কষ্ট দেয়। নিজেকে নতুন রূপে ফারার সামনে নিয়ে আসে, যাকে সামলানো বড্ড মুশকিল হয়ে পড়ে ফারার নিকটে। এই যে তার একটুখানি বেসামাল স্পর্শের নিঃশ্বাসটুকু কুণ্ডলি পাখি গলায় আটকে আসছে। দুহাতে ছোট্ট শরীরটা তুলে বেলকুনির এক প্রান্তে রাখা বেতের সোফায় নিয়ে গেল তাসফিন। বৃষ্টি ভেজা আবছা আলোয় ফারাকে আলগোছে ছুঁয়ে দিল। সে যেন কোনো পবিত্র আরাধনা শুরু হচ্ছে। ছাদের ধারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটাগুলো তখনও নেমে আসছে এক করে। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে গভীরভাবে নিজের মাঝে টেনে নিচ্ছে ফারাকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারা। অকমর্ষাৎ অষ্টজোড়া ছেড়ে ব্যাকুল হয়ে গ্রীবাদেশে অষ্টছয়ে তাসফিন। অনাবৃত পক্ষে একটু উষ্ণপরশ এঁকে মুখ তাকালো সে আলতো করে, ঠোঁট ভিজিয়ে অশান্ত হয়ে। গলার স্বর নামি ফিসফিসে বলল, মে আই হ্যাভ এ বাইট শুক। আকুল ভরা আবদারে মোচড়া যাচ্ছে ফারা। দুদিকে মাথা নাড়ি লম্বা লম্বা শ্বাস টেনে বলছে, না একদম না। জাস্ট ওয়ান বাইট, আই প্রমিস। তাসফিনকে ঠেলে উঠতে গিয়েও পারল না ফারা। তার পূর্বে চলে এলো তার নিকটে অবাধ্য পুরুষ। গভীরভাবে দাঁত বসিয়ে দিল তার পক্ষ ভাজে। তাসফিন ধৈর্য হারিয়েছে, ভেঙে দিয়েছে সব বাঁধ। ব্যথায় কুকিয়ে উঠল ফারা। চোখ দুটো খিচিয়ে বুঝে নেয় অবাধ্য পুরুষের সেদিক পানে খেয়াল নেই একটু। তার অসুস্থ ছোট্ট বউটা যে বক্ষতলে পিষ্ট হচ্ছে তা কি সে দেখে না? নিজেকে আরো একবার নতুন রূপে নিয়ে এলো ফারার সামনে। ভরকালো ফারা চমকে তাকালো। চেনার চেষ্টা করে এই পুরুষকে। বড় অসহায় লাগছে নিজেকে। দুহাতে অবাধ্য পুরুষকে আলিঙ্গন করলো সে। টেনে ধরে তার ভেজা চুলগুলো। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তাদের। তারা মিলেমিশে একাকার। এই খোলা আকাশ তাদের আরো একবার মিলনের সাক্ষী হলো। বৃষ্টি যেন ক্লান্তিহীন ছন্দে ঝরে পড়ছে দিগন্ত জুড়ে। মাঝে মাঝে বিদ্যুতের হালকা ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠছে আকাশ
অন্ধকারের ভেতর থেকে আলো যেন হঠাৎ হঠাৎই চোখ মেলে তাকাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে আছে নবীন, নিঃশব্দ, গভীর এক অনুভূতিতে নিমগ্ন। সবে রুমে পা রেখেছে সে, ভেজা বাতাসের গন্ধ এখনো লেগে আছে তার শরীর জুড়ে। পেছনে ফুলে সাজানো বিছানায় তার প্রাণপ্রিয় স্ত্রী নিঃশব্দে বসে আছে, চোখে মুখে এক অচেনা লাজুক আলো, অপেক্ষার কুয়াশায় ঢাকা গভীর ভালোবাসা। নবীন জানে এই রাত শুধু বৃষ্টি নয়, এটি এক নতুন শুরু, নতুন ছোঁয়ার, নতুন কাঁপুনির রাত। অথচ আজকের অনুভূতিগুলো তার নিকটে ফিকে মনে হচ্ছে। এক ফোঁটা জল বেরিয়ে এসেছে আঁখিপুট হতে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু নবীন কাঁদছে, ভালোবাসা মানুষ পেয়ে গেছে। সে শুধু তার, তবে তার ছোটখাটো একটা ভুল ভেতরে খুব কষ্ট দিয়েছে নবীনকে, যা বলে বোঝানোর না। আমার উপর খুব রাগ করেছো নবীন? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো নবীন। মলিন হেসে বলল, রাগ করবো কেন? তাহলে এভাবে মুখ ফিরিয়ে রেখেছো কেন? ভাবছি এটাই কি তোমার ভালোবাসা? সবাই ঝুমুরকে কটাক্ষ করে কথা বলছে, হয়তো সবাই দুষ্টু করছে, তা মানা যায়, কিন্তু নবীনের এই কথাগুলো ছুরির আঘাতের মতো এসে বুকে লাগছে ঝুমুরের। তুমি এটা বলছো নবীন? আমি কিন্তু আমি অনেকবার ফোন করছি এটা বলতে যে তোমার আর আমার বিয়ে, এবং কি ফারাহা তোমাকে ছবি দেখানোর চেষ্টা করছে, কিন্তু তুমি দেখোনি, সোজা বিয়ে করতে বসে গেছো। তোমার কি মনে হয় আমার সাথে যা ইচ্ছে করা যায়? আমি কি তোমার হাতের পুতুল? সিরিয়াসলি লুমুর? স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ঝুমুর, কিছু বলা নেই তার। হয়তো এটাই শুনতে হবে তাকে। সে যেহেতু ভুল করেছে, তাহলে তো শুনতেই হবে। আই এম সরি নবীন, তুমি যা বলছো সব ঠিকই। আমি হয়তো ভুল করেছি, আর তা স্বীকার করছি। আমি সত্যি তোমার কাছে ক্ষমা। বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না ঝুমুর। তার পূর্বেই ওষ্ঠজোড়া দখল করে নেয় নবীন, পরম যত্নে চুষে নেয় তাকে, দুহাতে জড়িয়ে ধরে তাকে। কি মনে হয় আমি কি তোমার ওপর রেগে আছি? রাগ করা সম্ভব? ঝুমুর, ভালোবাসি তোমার, আর আজকের দিনে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? পাগল মেয়ে, ভালোবাসি তোমায়, তুমি ছাড়া কিছুই নাই আবার। কন্দনরত রমণীকে ছুঁয়ে ফেলে নবীন, দুহাতে আগলে নেয় তাকে। আজকের রাতটা শুধু তাদের জন্য সাজানো। আলগোছে ঝুমুরকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল নবীন, শুইয়ে দিল মূর্তিখানে। দুজনে মিলেমিশে একাকার হয়ে ওঠে। ভালোবাসার আলিঙ্গনে, প্রণয়ের আদিম খেলায় মত্ত হয় দুজনেই। হালকা কুয়াশার চাদরে মরণ এক স্নিগ্ধ সকাল। সূর্যের কোমল আলো ধীরে ধীরে গলে পড়ছে পাতার উপর, শিশির বিন্দুতে ঝিকিমিকি করছে রোদের ঝিলিক। সূর্যের কোমল আলো ধীরে ধীরে গলে পড়ছে পাতার উপর, শিশির বিন্দুতে ঝিকিমিকি করছে রোদের ঝিলিক। পাখিরা জেগে উঠেছে মিষ্টি কুজনে। হাওয়া বইছে নরম মেঘের মতো, মনে হচ্ছে প্রকৃতি যেন হেসে উঠছে নিঃশব্দে। শীত এসেছে ধীরে ধীরে নিঃশব্দ পায়ে। নিস্তব্ধতা মেঘে, কাল রাতের ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি যেন ঋতুর দরজায় শেষবারের মতো কড়া নেড়েছে। আর তারপরই খুলে গেছে শীতের অলক্ষ্য জানালা। রাত জুড়ে জানালার কাছে ভিজে ভিজে জমেছিল অজস্র জলকণা, যেন শহরে প্রতিটি নিঃশ্বাসে বৃষ্টি তার শেষ চুমু এঁকে দিয়ে গেছে। হাওয়াটা ছিল ক্ষুব্ধ, কিন্তু তার ভিতরে যেন ছিল শীতলতা, যা ধীরে ধীরে মাটি ছুঁয়ে পৌঁছে গেছে মানুষের হাড়ের গভীরে। হাড় কাঁপানো ঠান্ডায় কমফোর্টার জড়িয়ে তাসফিনের প্রশস্ত বুকে ঘুমিয়ে আছে ফারা। জ্বর এসেছে মেয়েটার, খুব জ্বর। তারপর দুজনের রাতে বৃষ্টিতে ভিজেছে। রাতের শেষ প্রহরে ফারাকে নিয়ে ভেতরে চলে আসে তাসফিন। মেয়েটা কেঁদে কুটে বুক ভাসিয়েছে। তাকে নিয়ে একসাথে শাও নিয়েছে তাসফিন। নিজের কালো রঙের ফুলহাতা শার্টটা পরিয়ে শুয়ে দিয়েছে। তারপর থেকে জ্বর মেয়েটার। জ্বরদগ্ধ শরীরটা টেনে তুলতে পারে না ফারা। 7:30 ছুঁই ছুঁই, ঝাপসা চোখ দুটো টেনে খোলার চেষ্টা করছে ফারা। নড়তে গিয়ে অনুভব করলো শরীরের অসহ্য ব্যথা। ফুপিয়ে কেঁদেও ফেলল ফারা। কান্নার শব্দে ঘুম ছুটে যায় তাসফিনের। সুখ সুখ, নড়ে না, ব্যথা পাবে তো। হো হো শব্দে কেঁদে উঠল ফারা। বুকে পড়ে আছে তাসফিনের। চুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল তাসফিনের। সান্ত্বনা দিতে ফিসফিসিয়ে পড়ল, জান, কাঁদে না প্লিজ,
আই এম সরি সুখ। আপনি ভীষণ বাজে লেফটেন্যান্ট সাহেব, বারবার কষ্ট দিচ্ছেন। আমি ব্যথা দেব, আমি যত্ন নেব সুখ। নৈশব্দে চুপচাপ শুয়ে আছে ফারা, কিছু বলছে না সে। কপালে হাত ছুঁয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করলো তাসফিন। না, সত্যি জ্বর বাড়ছে এবং কমছে। ঘুমিয়ে গেছে ফারা। তাসফিন আস্তে আস্তে উঠে গিয়ে দর থেকে প্যারাসিটামল নিয়ে এলো। কপালে উষ্ণ ছোঁয়া একে ধীরে ধীরে ডাকতে লাগলো। সুখ, সুখ উঠো, ওষুধটা খেয়ে নাও। জান, উঠো প্লিজ। পিটপিট চোখ করে তাকালো ফারা। মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে এক রাতে। তাসফিন কোনো রকমে ওষুধ খাইয়ে আবারও শুয়ে দিল ফারাকে। চুপচাপ শুয়ে আছে ফারা। তাসফিন ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে টেবিলে খাবার দিয়ে দিয়েছে নূপুর। তাসফিনকে দেখে শুধুই। গুড মর্নিং ভাইয়া, ফারা কোথায়? তাসফিন সিঁড়ি পেয়ে নামতে নামতে বলল, গুড মর্নিং। ফারার খাবারটা দিয়ে দে তো বোন। ফারা একটু অসুস্থ, ওর জ্বর উঠেছে প্রচুর। ব্যস্ত হয়ে ওঠে নূপুর। কি বলছো ভাইয়া? তাহলে তো ডক্টরের কাছে নিতে হবে। মুচকি হাসে তাসফিন শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তুই চিন্তা করিস না, আমি একটু পরেই ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা ভাইয়া, আচ্ছা যাওয়ার আগে একবার আঙ্কেল আন্টির সাথে দেখা করে নিও। সজাগ হলো তাসফিন। সে আরিফা আহমেদের সঙ্গে কথাই বলতে পারেনি কাল ঠিক মতো। জোরপূর্বক এসেছে ঠিক আছে, কিন্তু কথা তো বলা প্রয়োজন। নূপুর কথা না বাড়িয়ে খাবার প্লেটে সাজিয়ে ট্রেতে দিয়ে দিল। তাসফিন উপরে গিয়ে নিজে ফারাকে খাইয়ে দিয়েছে। আজ সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছে ফারা। তাসফিন ডক্টরের কাছে নিয়ে যাবে বলে বিকেলে ঠিক করেছে। বাগানে সে একত্রে দুই বেন চা খাচ্ছে। রুবেনা শেখ একগাল হেসে বলেন, যাক, এবার হিসাব ঠিকঠাক। তোমাদের মেয়ে আমাদের ঘরে, আমাদের মেয়ে তোমাদের ঘরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেল আরিফা আহমেদ। পিছন থেকে গলা খাকারি দিল তাসফিন। সহসা দুজনেই ফিরে তাকালেন। কপাল কুঞ্চন করে নিল আরিফা আহমেদ। হেসে ফেলল তাসফিন। বউটা আর তার মায়ের এক স্বভাব, কথায় কথায় কপাল কুচকে নেওয়া। তাসফিন কোনো ভনিতা ছাড়াই বলল, কি ব্যাপার আম্মু, রেগে আছেন বুঝি? আরিফা আহমেদ চায়ের কাপটা রেখে দিল টেবিলের উপর। তাসফিনকে খানিকটা কটাক্ষ করে বলল, আমাদের রাগ করার কি অধিকার আছে? শ্বশুর শাশুড়ি আর কি বাই করতে পারে? তাসফিন গভীর শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে দুই মহিলার মাঝখানে নিজের জায়গা করে নিল। সহসা মাথাটা রাখলো আরিফা আহমেদের কাঁধে। আমার দুটো আম্মু, এক আমার সুখের আম্মু আর আরেকজন আমার সুখের স্বামীর আম্মু। কি অবাক নেত্রে দুই মা তাকালো ছেলের দিকে। তাসফিন অন্য হাতে রুবেনা শেখের হাতটা মুঠো করে ধরে আছে, টেনে ওষ্ঠ ছুঁয়ে দিল। আরিফা আহমেদ ক্ষীণ হেসে হাতটা আগলে রাখলেন তাসফিনের মাথায়। গাড়ি চলছে আপন গতিতে। ঘুমন্ত শহরে নির্জন রাস্তাগুলো পেরিয়ে আকাশ কালো মেঘে ঢেকে আছে। মুহূর্তে যেন ঝরে পড়বে অঝোর মেঘ, অঝোর বৃষ্টি। হিমেল হাওয়া জানালার কাছে ধাক্কা দিচ্ছে, যেন প্রকৃতিও বুঝে গেছে এই রাতটা কেবল ঠান্ডা নয়, কষ্টেরও। ছিটে মাথা ঠেকিয়ে বসে আছে ফারা, জ্বরদগ্ধ চোখে চারপাশ যেন অস্পষ্ট। শরীরটা এতটাই দুর্বল যে চোখ বন্ধ রাখাই যেন সবচেয়ে আরামদায়ক। গায়ে একটা পাতলা চাদর জড়ানো, কিন্তু ঠান্ডা যেন হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। তাসফিন এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতে ফারার হাতটা শক্ত করে ধরে রেখেছে। বারবার আর চোখে তাকাচ্ছে স্ত্রীর দিকে, সেই হাসি মুখামুখ যে মুখে সে রোজ সকালে নতুন করে প্রেমে পড়ে। আজ সেটা ক্লান্ত, বিবর্ণ, নিস্তেজ। তার ভেতরটা ফেটে যাচ্ছে। কিভাবে পারে একটা মানুষ ভালোবাসার কাউকে এমন অসহায় অবস্থায় দেখতে? বুকের ভেতর কেমন যেন টান ধরে চোখের কোণে এক ফোঁটা কষ্ট জমে, কিন্তু সে কাঁদে না। কেবল ফারার কপালে হাত রেখে দেখে জ্বর আরো বেড়েছে কিনা। বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে। এই মুহূর্তে গাড়ি চালানো সম্ভব নয়। আপাতত যে করে হোক তাকে থাকতে হবে। তাসফিন অপেক্ষা না করে গাড়িটা সাইডে পার্ক করলো। পিটপিট করে তাকালো ফারা। শুকনো ঢোক গিলে ফিরে তাকালো তাসফিনের দিকে। দৃষ্টি পড়লো তার তাসফিনের তামাটি ওষ্ঠ জোড়ার দিকে। কিছু ভাবতে পারছে না সে। কাপা হাতটি বাড়িয়ে শুয়ে ফেললো তার গাল। হতচকিয়ে গেল তাসফিন। গাড়ি থামিয়ে সম্পূর্ণ মনোযোগ ফারার দিকে। হয়েছে সুখ? শরীর খুব খারাপ করছে জান?
মিলান হাসলো। ফারা উঠে বসতে চাইল। তাসফিন হাত ধরে বসাতে চাই তাকে। অকস্মাৎ ফারা তাকে অবাক করে দিয়ে দুপা ছড়ি কোলে বসে পড়ল তাসফিনের। গলা জড়িয়ে তপ্ত অষ্টজোড়া ছুঁয়ে দিল। বিস্ফোরিত নয়নে তাকালো তাসফিন। জান, আপনাকে চাই। তাসফিনকে কোনো উত্তর দিতে দেয়নি ফারা। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে দিল। অতিষ্ঠ করে তুলে তাকে অবদ্ধ পুরুষ সাইপিয়ে খুব অস্থির হয়ে ওঠে। উগ্র হয়ে ব্যগ্রভাবে চেপে ধরে তাকে। নিজের সাথে মিশিয়ে নেয় সেকেন্ডের মধ্যে। ফিসফিসিয়ে বলে, সহ্য করতে পারবে জান? আমি কিন্তু খুব তৃষ্ণার্ত। শব্দবিহীন হাসলো ফারা। সে কি আদে তো নিজের মাঝে আছে? নেই তো। থাকলে কি আর অবাধ্য পুরুষকে এসব করতে দিত? শরীরে ব্যথা জ্বর সবটা ভুলে তাসফিনকে আঁকড়ে ধরে ফারা। মিনিট 10 পরে একে অপরের অতীব নিকটে চলে এলো। যেন মুহূর্তে জ্ঞান হারালো ফারা। জ্বরে ঘরে তার হুঁশ নেই। আটকে ওঠে তাসফিন। সুখ, এই সুখ, হোয়াট হ্যাপেন জান? পাশে পড়ে থাকা চাদরে জড়িয়ে তাকে ওভাবে কোলে রাখলো তাসফিন। বৃষ্টি কমে এসেছে। তাসফিন গাড়ি স্টার্ট দিল। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে গাড়ি চালাচ্ছে এক হাতে। ভেতরটা কাঁপছে তার। এতটা কাছে এসেও মেয়েটা সরে গেল। পরক্ষণে হেসে ফেল। ম্যাডাম তো হুঁশে নেই, না হলে পালাই পালাই করত। নিচে ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। অস্থির মন। বউটা সুস্থ থাকলে উন্মাদ স্বামীকে দেখে লজ্জায় মিয়ে যেত। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর, এই কথাটি সম্পূর্ণভাবে মেনে নিয়েছে নূপুর। আজকাল খুব একটা মনে পড়ে না সাইফুলকে। মাহির ফ্যামিলির সবাইকে নিয়ে তার কেটে যায়। মাঝে মধ্যে নিহালের সাথে টুকটাক কথা হয় তার। নিহালও খুব একটা কষ্ট দেয় না নূপুরকে। আড়াল থেকে ভালোবেসে যায় তাকে, যত্ন নেয়। কে বলেছে ভালোবাসলে পেতেই হবে? না পেয়ে কি দূর থেকে ভালোবাসা যায় না? নিহাল হয়তো এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, কিন্তু সেটা হয়তো চায়নি নূপুর। তাই তো জোরপূর্বক বলেছে যাতে পিঠাকে বিয়ের কথাটা জানিয়ে দেয়। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করলো পিঠার নাম্বারে। বেশ কয়েকবার মেয়েটার সাথে কথা হয়েছে তার। তাকে অনেক সম্মান করে মেয়েটা। বুঝতে দেয়নি সে যাকে ভালোবাসে তার ভালোবাসা হচ্ছে নূপুর। বড় নির্বিঘ্নে কথা চালিয়ে গেছে তার সাথে। বাসে বসে আছে পিঠা। বাড়ির পথ ধরেছে বাস। আরো 15 মিনিটের মতো সময় লাগবে। ফোনের রিং হতেই কানে চাপলো তা। হ্যাঁ নূপুর আপু, বলুন কেমন আছেন আপনি? নূপুর মৃদু হেসে বলল, আমি ভালো আছি, আর তোমার দিনটা ভালো করে দিতে ফোন করেছি। কিঞ্চিত অবাক হলো পিঠা। কি বলতে ফোন করেছে নূপুর? কোথাও নিহাল আর নূপুরের সম্পর্ক তৈরি হয়ে যায়নি তো? বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে মেয়েটার। কেমন মিলিয়ে যাচ্ছে সে। তোমার জন্য দারুণ একটা খবর আছে পৃথা। ফাঁকা ঢোক গেল পিঠা। মিনমিনিয়ে গলায় শুধালো, কি খবর আপু? নূপুর একগাল হেসে বলল, আজকে নিহাল ভাইয়া তোমার সাথে কথা বলবে, বোধ হয় ফোন দেবে। তুমি কিন্তু আজকের দিনটা মোটেও মিস করো না। নূপুরের কথাই বড় উৎকণ্ঠা দেখালো মেয়েটাকে। নিহাল আমার সাথে দেখা করবে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে আজকের পর তোমাদের সম্পর্কটা বদলে যায়। অভ্যন্তরে এক টুকরো শীতল হাওয়া বয়ে গেল। তবে কি নিহাল তার মনে একটুখানি আশ্রয় দেবে? মেয়েটাকে ভালোবেসে কাছে টেনে নেবে? মিনিট 10 পর আবারও ফোন বেজে উঠল। এবারে কল করেছে নিহাল। আজকে নিহাল আবারও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। অপেক্ষা করে চলেছে ভীত নয়নে রমণীর। হ্যালো। শুকনো ঢোক গেল পিঠা। রিনরিনে গলায় বলল, জি বলুন। নিহাল কপাল কুঁচকে নিল। লম্বা নিঃশ্বাস টেনে বলল, অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো, আজকে খুব জরুরি কথা বলবো তোমাকে। পিতার ছোট্ট মন পুলকিত হলো। ভেতরে ভালোবাসা পাওয়ার লোভ মাথা চাড়া দিয়ে উঠল। আশঙ্কিক নিহালের উদ্দেশ্যে বলে উঠল, আপনি কি আমাকে একটু ভালোবাসবেন নিহাল? ভালোবাসাবিহীন আমিটা মরে যাচ্ছি ধুকে ধুকে। কণ্ঠনালী কেঁপে উঠল নিহালের। আলতো করে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সে। পৃথা, একটু ভালোবাসবেন আমায়? আপনি বিহীন এই অবহেলিত আমিটা বড় অসহায়। নিহাল হাসলো। বড় ইচ্ছে করলো বলতে, জানি না ভালোবাসতে পারবো কিনা, কিন্তু কেউ যদি ভালোবাসি শুনি বেঁচে যায়, তাহলে তা বলতে দোষ কোথায়? পৃথা, আমি তোমাকে। ছোট্ট সরু রাস্তা, অথচ তাতে অবলীলায় চলছে বিশাল আকৃতির বাস আর ট্রাক, যেন সাপের গলায় ঢুকে পড়া পাহাড়ি পাথর। আচমকা সামনে থেকে আসা নীল রঙের বাসটা প্রবল শক্তিতে ধাক্কা খেল কালো বাসটার সাথে।
মুহূর্তেই ভয়াবহ শব্দে কেঁপে উঠল চারিদিক। দুটো বাচ্চানো পাষাণের ঘুষিতে ছিটকে পড়ল দুদিকে। ভেতরে বসে থাকা মানুষগুলো তখন চিৎকার আর যন্ত্রণার সাগরে কাতরাচ্ছে। আজকে সামনের দিকে বসেছিল পিঠা, সে সামনের আসনটাই হয়ে গেল তার মৃত্যুঘাত। ধাক্কার সাথে সাথে মাথা সজোরে আশ্রে পড়ল সামনের কাছে। মুহূর্তে ভেঙে গুড়িয়ে ছড়িয়ে পড়ল অসংখ্য কাছের টুকরো। ড্রাইভার আর সে দুজনে রক্তাক্ত হয়ে গেল। কার যেন তাদের চামড়া ভেদ করে অন্তর পর্যন্ত ঢুকে পড়েছে। তার মুঠোয় ধরা ফোনটা ধপ করে ছিটকে কোথাও মিলিয়ে গেল। ফোনটার সাথে মিলিয়ে গেল কত না আশা, কত না প্রতীক্ষা। বুকের ভেতর হাহাকার করতে লাগলো পিঠার। শেষবার শুধু শুনতে চেয়েছিল একটি শব্দ, ভালোবাসি। অথচ সেই শব্দ শোনার আগেই নিয়তির দরজা বন্ধ হয়ে গেল তার জন্য। মাথার ডান বরাবর ঢুকে থাকা কাছের বড় টুকরো থেকে রক্তধারা নেমে এলো। চারপাশে আগুন লেগে গেল দ্বিতীয় বাসটায়। পিতার স্নিগ্ধ উজ্জ্বল মুখ থেতলে গেল। একটি চোখ আর চেনার উপায় নেই, তবুও তার চোখ খোলা রইল। শেষ দৃশ্যটা যেন দেখতে চেয়েছিল সে। কর্ণের সাদা জামাটা মুহূর্তেই লাল রঙে ভিজে উঠল। রক্তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনের পিতা অবশেষে সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া, মানুষজনের হাহাকার, ব্যথায় ভরা সবকিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেল শেষবারের মতো। কেঁপে উঠল তার শরীরটা। থেতলে যাওয়া একটি চোখ তবুও একটিবার আশা করেছিল নিহালের আদুরে মুখখানি যদি দেখতে পেত সে। অতঃপর তা বোধই হলো না। কাঁপতে কাঁপতে দম ছাড়ল। অবশেষে তার মুক্তি। আর কাউকে কখনো বলবে না ভালোবাসি আপনাকে, আমায় কি একটু ভালোবাসবেন। রাস্তায় দাঁড়ানো মানুষজন ছোটাছুটি করছে, কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ ব্যস্ত অ্যাম্বুলেন্স ডাকতে। আগুনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হন হয়ে ছুটছে অপরিচিত মানুষগুলো। তবু একজন রমণীর চোখে সেই অপেক্ষার আক্ষেপই অমোঘ হয়ে রয়ে গেল শেষে। হসপিটালের মর্গে নিথর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের উপর থেকে সরানো হলো সাদা কাপড়টা। এখনো কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতে হাসে। যাকে আপন করতে চাই সেই কেন দূরে চলে যায়। তবে এবারও উল্টো হলো। মেয়েটা হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারল না। তেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেলল নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি। খুব করে একটিবার ডাকতে ইচ্ছে করলো। পৃথা, পৃথা ওঠো, আজকে আমি তোমাকে সবচাইতে তোমার পছন্দের শব্দটা বলবো। কিন্তু মেয়েটা তো আর উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে পিঠার অপরাধী। নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে সে, আর অভিযোগ জানাচ্ছে। আপনি কেন আমাকে একটু ভালোবাসলেন না নিহাল? বেঁচে থাকাকালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিন্তু চরিত্র কথা বলে, বারবার বলে তার আড়ালে আবডালে কাউকে ভালোবেসে ধুকে ধুকে মরে। দেখো 6 মাস পর ফিরেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। বড়সের একটি মিশনে ছিল সে। ফারা সেকেন্ড ইয়ারে উঠেছে। তাদের বিয়ের 2.5 বছর হতে চলো। যখন প্রথমবার বিয়ে হয়েছে সেই হিসেব করে ফারা, যদি দ্বিতীয় বিয়েটা ধরা হয় তাহলে 1.5 বছর হয়ে গেছে। পড়াশোনায় মনোযোগী হয়েছে ফারা। তাসফিন না থাকাকালীন বেশিরভাগ সময় পড়াশোনা করেই কাটত তার। মনের মধ্যে আনন্দের শেষ নেই। আজ ঠিক গুনে গুনে 6টি মাস পর তার অবাধ্য লুচু লেফটেন্যান্ট কমান্ডার বাড়ি ফিরছে। ভাবতেই বুকের ভেতর ধুকপুক করছে ফারার। দিনটা স্পেশাল করতে চাই। মজার ব্যাপার হলো আজ তার জন্মদিন। জন্মদিনে বেশ বড়সড় সারপ্রাইজ দিতে চাই তাসফিন। পরিবারের অগোচরে নিজেদের রুমে ফারা সাজিয়ে নিয়েছে। নিজেদের ছোট ছোট ছবিগুলো দেওয়ালে লাগিয়েছে। বিছানা থেকে শুরু করে বেলকনি অবধি নিজের মন মতো সাজিয়ে নিয়েছে। এমনটা নয় যে পরিবারের লোকজন জানলে তাকে কিছু বলবে। কেউ কিছু বলবে না। কিন্তু ফারার তো একটু হলেও লজ্জা লাগে, তাই কাউকে বলতে চায় না। বেলকনিতে ছোটখাটো টেবিল সাজিয়েছে ফারা। তাসফিনের সঙ্গে একান্তই সময় কাটাতে চাই সে। হ্যাঁ বলো। ভাই তুই কই? আন্টি কল করেছে, বলল এখনো ফিরেসনি। আরিয়ানের কথাই হাসলো তাসফিন। নিহাল, আরিয়ান, সে 3 জনে একসাথে ফিরছে। অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। চিল ইয়ার আছি আশেপাশে, একটু পরেই ফিরছি।
আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত, আর কিছুক্ষণের মধ্যেই। তাহলে ওদের বলে দে ফোন করে, আঙ্কেল আন্টি নিশ্চয়ই টেনশন করেন। তাসফিন কিছু একটা ভেবে বলল। এক কাজ করো, মাকে কল করে বল আজকে আমি আসছি না, কাল সকালে আসবো। হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান। এটা কেমন কথা? কি বলছিস তুই? আসবি না মানে? তুই জাস্ট ফোন করে বলে দে। ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কি করতে চাইছে। যথারীতি রুবেনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবেনা শেখের। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এসেছে আরিয়ান বহুদিন পর স্নেহাকে দেখতে। বুকের গভীরে যেন হাওয়া ভরা ঢেউ উঠছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়ছে প্রতিটি শিরায় উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুক্তি। মনটা যেন ছটফট করছে শুধু একবার তাকে দেখবে বলে। বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়ল সদর দরজাটা হালকা খোলা। মুহূর্তে হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা। অস্থির ভঙ্গিতে সে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবুও তাড়াহুড়ো থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যে সেই মুখটি, সেই প্রিয় চোখ জোড়া তার সামনে আসবে। ভেতরের আকুলতা তখন উপচে পড়ছে। স্নেহা, হুড়মুড়িয়ে কিছু একটা বুকে এসে বাড়ি খেলো আরিয়ানের বুকে। স্নেহা। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আপনাকে মিস করেছি, খুব মিস করেছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটি শুনে চমকে ওঠে আরিয়ান। নিজের চোখ করে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি? স্নেহা ঠিক আছো? হুম। আরিয়ান জাপটে ধরে স্নেহাকে। আমি তো সেই কবে থেকেই ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আমার আনন্দের দিন। লাজুক হাসে স্নেহা। আজকে তো তারও খুশির দিন। উফ স্নেহা, আমি ভাবতে পারছি তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যিই ভীষণ খুশি। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে। সে ভীষণ ভাগ্যবতী, তাই তো সে আরিয়ানের ভালোবাসা পেয়েছে। নিকষ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢাকা পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থম ধরে ঝুলে আছে একটি বড়সড় উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারিদিক নিস্তব্ধ, যেন চারপাশের নিস্তব্ধতা ফারার হৃদয়ের হাহাকারকেই প্রতিধ্বনিত করছে। একাকী একটা রুমে এক কোণে চুপ করে বসে আছে ফারা। চোখে ঘন বিষাদার বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছু ঘন্টা পরই তার জন্মদিন। এই বিশেষ দিনটায় সে চেয়েছিল প্রিয়জন তাসফিন তার পাশে থাকবে, তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধুই তাসফিনের জন্য। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারা। ঘড়ির কাটে 12টা ছুঁই ছুঁই। কানের কাছে তপ্ত নিঃশ্বাস পড়তে নড়েচড়ে ফারা। কেউ ফিস ফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে সুখ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। হকচকিয়ে উঠে বসলো ফারা। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাকে অবাক করে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। মিসেস শেখ, হ্যাপি বার্থডে। একরাশ বিস্ময় নিয়ে বলল ফারা। আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন। সারপ্রাইজ জান, আপনার জন্য সারপ্রাইজ। বাড়ির বাকিরা জানে? ওদের বলতে হবে। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। ফারার গালে হাত রেখে মৃদুস্বরে বলল, অলরেডি জানিয়ে দিয়েছি, ওরা নিচেই আছে। তাহলে চলুন নিচে যাই। আই নিড সাম স্পেস ফর নাও। থমকে গেল ফারা। তার চোখের চাহনি অন্যরকম, সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। ম্যাডাম চলুন কেক কাটা যাক। হাঁটু গলিয়ে পাজা কোলে তুলে নিল ফারাকে তাসফিন। ধীর পায়ে অগ্রসর হচ্ছে বেলকনির দিকে। টেবিলের উপর কেক রাখা রয়েছে। কেক কাটার ছুরি তুলে হাতে দিল ফারার। পিট পিট চোখ করে তাকাচ্ছে ফারা। অদ্ভুত হাসলো তাসফিন, চোখে ইশারা করে কাটতে। ফারা কেক কেটে এক পিস তুলে মুখ এগিয়ে দিল তাসফিনের। কেক কেটে এক পিস তুলে মুখে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে। হাতটা উল্টো করে ফারাকে খাইয়ে দিল। আপনি খাবেন না? ওয়াই নট? তাসফিন এগিয়ে এলো
এক পা এক হাত রাখলো বুকের কাছে, একটা একটা করে বাটন খুলতে লাগলো। আটকে উঠে ফারা ফ্যাল করে তাকিয়ে আছে সে। উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দুরু দুরু। হাতের মাংসপেশিগুলো বেরিয়েছে প্রশস্ত চওড়া বুক স্পষ্ট।